দেখো নর্মালি আমরা সাইন থিটা সমান সমান জিরো মনে করো যে নর্মালি সাইন থিটা সমান জিরো হলো। এখন সাইন থিটা সমান যখন জিরো হয় তখন আমরা নর্মালি কি করে থাকি? নর্মালি জিরোকে লেখা যায় সাইন 0 ডিগ্রি। তার কারণ সাইন 0 ডিগ্রির মান কিন্তু জিরো। তাহলে সাইন 0 ডিগ্রির মান যেহেতু জিরো, অতএব জিরো সমান সাইন জিরো লেখা যায়। তার মানে আমি কি বলতে চাচ্ছি যে এতটুকু মনে করো দেওয়া আছে, সাইন থিটা সমান জিরো, এতটুকু তোমাকে দেওয়া আছে। দিয়ে এরপরে বলা হলো যে তুমি থিটার মানটা বের করো। এখন তাহলে জিরো মানে আলটিমেটলি সাইন 0 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন তুমি যদি উভয় পক্ষ থেকে সাইনটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো বাম পাশে থাকে থিটা আর ডান পাশে থাকে জিরো। বাম পাশে থাকে থিটা আর ডান পাশে থাকে জিরো। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে সাইন 0 ডিগ্রির মানে যে শুধু জিরো তা না। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, একটু বের করে দেখো তো সাইন আর কত ডিগ্রির মান জিরো হতে পারে। যদি কারো পক্ষে সম্ভব হয় যে সাইন 0 ডিগ্রির মান তো জিরো অবশ্যই, সাইন আর কত ডিগ্রির মান জিরো হওয়া সম্ভব? তিন- ওকে, ঠিক আছে, দুইজন দুইটা বলছে চলবে। সাইন 180-র মানও জিরো, সাইন 360 ডিগ্রির মানও জিরো। তো এরকম ভাবে কিন্তু আরো সম্ভব, হ্যাঁ, এরকম ভাবে আরো সম্ভব। এরকম না যে শুধু যে সাইন 0 ডিগ্রির মানে জিরো, এরকম না। সাইন 180ও জিরো, সাইন 360 ডিগ্রির মানও জিরো। তাহলে আমরা কিন্তু সমাধান চিন্তা করলে, দেখো সমাধান চিন্তা করলে আমরা থিটা সমান যেভাবে আমরা জিরো লিখলাম, থিটা সমান একইভাবে কিন্তু আমরা 180ও লিখতে পারি। থিটা সমান কিন্তু 180ও লেখা সম্ভব। আবার দেখো 360ও কিন্তু লেখা সম্ভব। থিটা সমান 360ও লেখা সম্ভব। এমনকি এরকম আরো অনেক কিছুই সম্ভব। ওকে, তাহলে এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে, এই অধ্যায়ে আমরা বের করব সাধারণ সমাধান। এই অধ্যায়ে আমরা সাধারণ সমাধান বের করব। অর্থাৎ আমরা এতদিন হয়তোবা বের করতাম আহ, একটা সমাধান, আর এখন বের করব সাধারণ সমাধান। সাধারণ সমাধান মানে কি আর একটা সমাধান মানে কি? ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই অধ্যায়টা হচ্ছে তোমার সাধারণ সমাধানের অধ্যায়। আর আমরা এতদিন যেটা করতাম সেটাকে বলা হতো, ইংলিশে বলে যে পার্টিকুলার সলিউশন, মানে একটা নির্দিষ্ট সমাধান। নির্দিষ্ট সমাধান কিরকম? থিটা সমান অনলি 0 ডিগ্রি, আমরা কিন্তু এতদিন এটাই বের করে আসছি। আর এই অধ্যায়ের জন্য সাধারণ সমাধান তার মানে কি? তুমি এমন সমাধান বের করবা যেন থিটার সব মানই চলে আসে। অর্থাৎ এখানে থিটার মান যত যত বসালে সাইনের মান জিরো হবে, থিটার ওই সমস্ত মানই যেন চলে আসে। এটাই হচ্ছে আমাদের সাধারণ সমাধান। তো সেটা এখন কিন্তু আমি একটা দেখালাম তোমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, থিটার মান আমরা কিন্তু দেখালাম যে শুধুমাত্র জিরো যে তা না, থিটার মান 180ও সম্ভব, 360ও সম্ভব। তো এই জিনিসটাকে কিভাবে লেখা যেতে পারে দেখো, লেখা যেতে পারে এভাবে: থিটা সমান সমান এন পাই। এন পাই, থিটা সমান এন পাই লিখে দিলাম। লেখার পর পাশে লিখে দিলাম যেখানে এন বিলংস টু জেড। এন বিলংস টু জেড। জেড মানে কি? জেড মানে তোমরা জানো, জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা জেড এর মধ্যে কি কি আছে? পূর্ণ সংখ্যা, জেডকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জেডের মধ্যে জিরো আছে, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ থাকে না, শূন্য থাকে, পজিটিভ সমস্ত নাম্বার থাকে, নেগেটিভও সমস্ত নাম্বারগুলিই থাকে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখো তো, যদি আমরা এটাকে সাধারণ সমাধান বলতে চাই, তাহলে দেখো এই এন এর এক একটা মান বসায় দেখি যে এগুলো পাওয়া যায় কিনা। দেখো, মনে করো এই যে আমি কিন্তু বললাম এগুলো সবই কিন্তু এখন এন এর মান। যেহেতু কি বলা আছে, এন বিলংস টু জেড, মানে এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। সো এই যে কোনো পূর্ণ সংখ্যায় হতে পারে এই এন এর মান। তো দেখো তুমি এন এর মান জিরো বসালা, এন এর মান যদি, আচ্ছা এন এর মান তুমি যদি জিরো বসাও কি পাওয়া যাচ্ছে? জিরো পাওয়া যাচ্ছে। তার মানে এই মানটা পেয়ে গেলাম। মনে করো তুমি এন এর মান ওয়ান বসাচ্ছ, এই যে ওয়ান বসাও,
এন এর মান 1, 1 বসালে কি হয় 1 পাই, 1 পাই মানে কিন্তু 180 ডিগ্রি। এন এর মান 2 বসাও, এন এর মান 2 বসালে হবে 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা এমন এক সমাধান যেখানে এন এর বিভিন্ন মান বসালে আমরা যত সমাধান সম্ভব, যা আমরা এখানে লিখিনি, আমরা কিন্তু সব লিখিনি এখানে, এখানে জাস্ট অল্প কয়েকটা তোমাদেরকে দেখাইছি যে শুধু যে জিরোই সম্ভব তা না, আরো কিছু সম্ভব, এটাই তোমাদের দেখাইছি, সব কিন্তু লিখছি তা না, আরো অনেক সম্ভব। তাহলে এই কারণে এটাকে বলা হয় সাধারণ সমাধান, কারণ এখানে তুমি এন এর যে কোনো মান বসায় দিলে যত মান হওয়া সম্ভব সবই তুমি পেয়ে যাবা। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেলাম। তো সূত্রটা এখন লেখার দরকার নেই, আমি একটু পরে সূত্র আকারে লিখে দিব, জাস্ট এমনি বলে দিই যে আসলে কি পেলাম। আমরা এটা পেলাম সাইন থিটা সমান 0 যদি এটা একটা সমীকরণ হয়, সাইন থিটা সমান 0 যদি এটা একটা সমীকরণ হয়, এই সমীকরণের সাধারণ সমাধান কোনটা? সাধারণ সমাধান হচ্ছে এই যে এটা, সাইন থিটা সমান 0 এই সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে থিটা সমান n পাই। আর নির্দিষ্ট সমাধান কোনগুলো? নির্দিষ্ট সমাধান হতে পারে শুধু 0, 180, 360, এগুলো সবই তুমি নির্দিষ্ট করে সমাধান দিয়ে দিচ্ছ, আর এভাবে লিখলে বলা হয় সাধারণ সমাধান। ওকে, যাক আমি আর একটা বের করি, দেখো। মনে করো যে এবার ট্যান থিটায় আসি, যদি ট্যান থিটা 0 হয়, ট্যান থিটা মনে করো 0, ভালো কথা। ট্যান থিটা যদি 0 হয় তাহলে থিটার মান কত হতে পারে সাধারণ সমাধান? দেখা যাক। ট্যান থিটা 0, ভালো কথা। আচ্ছা, আমরা কিন্তু এটা জানি যে ট্যান থিটা মানে কি। ট্যান থিটা মানে কিন্তু সাইন থিটা বাই কস থিটা। সবাই জানি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। এই যে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা সমান সমান 0, সমান সমান 0। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন দেখো, এই যে ট্যান থিটা 0, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে এখন কার উপর? এই মুহূর্তে এটার মান 0 হবে, এটা ডিপেন্ড করতেছে কার উপর? সাইনের উপর নাকি কজের উপর? এটার মান 0 হবে, এটা কার উপর ডিপেন্ড করে? একজন বলার চেষ্টা করো যে সাইনের উপর ডিপেন্ড করতেছে নাকি কজের উপর ডিপেন্ড করতেছে, যে কি হবে এইটুকুর মান 0 হবে। ওকে, ঠিক আছে। একজন বলছে কজ, একজন বলছে সাইন। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, ব্যাপারটা হচ্ছে যে মনে করো এটা একটা ভগ্নাংশ, এ বাই বি, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা অপশন হতে পারে। দুইটা অপশন কি কি দেখো, একটা হতে পারে উপরেরটার মান 0, নিচেরটার মান হয়তো অন্য কিছু। আর একটা কি হতে পারে, উপরেরটার মান হয়তো অন্য কিছু, নিচেরটার মান 0। দেখো তো কোনটাকে 0 লিখতে পারি আর কোনটাকে কি লিখতে পারি? উপরেরটা 0, নিচেরটা কিন্তু ইনফিনিটি। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ওইটা ইনফিনিটি হয়ে যায়, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ওইটা ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা, এক মিনিট। হচ্ছে যে তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে যে কোনো ভগ্নাংশের মান, যে কোনো ভগ্নাংশের মান 0 হবে কিনা তা নির্ভর করে কিন্তু উপরের মানের উপরে। উপরের মানটা যদি 0 হয় তাহলে ভগ্নাংশের মানটা 0 হবে, কিন্তু নিচের মান কিন্তু 0 হলে সমস্যা। নিচের মান কিন্তু 0 হলে আরো ইনফিনিটি হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারলাম যে ট্যান থিটা 0 হবে যদি যদি সাইন থিটা 0 হয়, তাই না? দেখো তো, ট্যান থিটা 0 হবে কখন? 0 হবে যদি সাইন থিটা 0 হয়, তাহলে এই ট্যান থিটা 0 হয়ে যাবে। আমরা কি বুঝতেছি? তাহলে সাইন থিটার মান 0 কখন হয়? সাইন থিটার মান 0 কখন হয় আমরা কিন্তু জানি যে সাইন থিটার মান যখন 0 হয় তখন এই দেখো উপরে লেখা আছে, সাইন থিটা যদি 0 হয় থিটার মান কি আসবে? থিটার মান আসবে n পাই। তাহলে সাইন থিটা যদি 0 হয় তো থিটার মান কিন্তু আসে আলটিমেটলি n পাই। সুতরাং আমরা দেখতে পেলাম, নতুন একটা জিনিস পেলাম। কি পেলাম? যদি কোনো সমীকরণে ট্যান থিটা সমান 0 লেখা থাকে, ওই সমীকরণের এই যে সাধারণ সমাধান, সাধারণ সমাধান, ওই সমীকরণের সাধারণ সমাধান কোনটা পেলাম? থিটা সমান n পাই। তার মানে কি দেখতে পেলাম সবাই দেখো, যে সাইন থিটা 0 যে সমাধান, ট্যান থিটা 0 ওই একই সমাধান। তার কারণ ট্যান 0 হবে কিনা তা ডিপেন্ড করে সাইনের উপর। এই কারণে সাইনের যে সূত্র, ট্যানেরও একই সূত্র। ওকে,
এবার হচ্ছে cos থিটা 0, হ্যাঁ? cos থিটা কখন 0 হবে দেখো। cos থিটা 0। তাহলে আমি কি লিখে দিলাম? লিখে দিলাম cos থিটা সমান 0। ভালো কথা। এটা কিন্তু একটা সমীকরণ। cos থিটা সমান 0, এটা একটা সমীকরণ। জানতে চাচ্ছি তোমাদের কাছে cos থিটার মান কখন 0 হয়? বলো cos কত ডিগ্রির মান 0? cos কত ডিগ্রির মান 0 হবে? 90 ডিগ্রির মান। আরো কয়েকটা বলো। 180 ডিগ্রি। এই যাদের কাছে ক্যালকুলেটর আছে বের করে বলো। 270। এরকম আরো সম্ভব, হ্যাঁ? এরকম আরো সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos থিটা সমান যদি 0 হয়, তাহলে কিন্তু 0 পরিবর্তে cos 90 লেখা যায়। 0 পরিবর্তে cos 270 লেখা যায়। কেননা এগুলোর মানও হচ্ছে 0। ভালো কথা। তাহলে এখন দেখো সমাধান কি আসে। থিটা সমান সমান এই যে থিটা সমান সমান একটা সমাধান হচ্ছে 90 ডিগ্রি, একটা সমাধান হচ্ছে 270 ডিগ্রি। 90 ডিগ্রি একটা সমাধান, 270 ডিগ্রি আর একটা সমাধান। এরকম আরো সমাধান কিন্তু আছে। এরকম সমাধান আরো আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে এরকম সমাধান আরো সম্ভব। এখন আমাদের টার্গেট কি তোমরা জানো? আমাদের টার্গেট কিন্তু সাধারণ সমাধান বের করা। সাধারণ সমাধান মানে কিন্তু এই ফরম্যাটে, এই যে n পাই, এই ফরম্যাটে বের করা, যেখানে n এর মান আমরা জানি 0 থেকে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে n এর মান। তাহলে আমি এখন এইটার সাধারণ সমাধান লিখতেছি। দেখো, মনে করো লিখলাম থিটা সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। পাশে লিখে দিলাম n যে কোনো পূর্ণ সংখ্যা। n যে কোনো পূর্ণ সংখ্যা, এই কথাটা বাংলায় লেখা যে কথা, n belongs to z, এটা লেখা একই কথা। কেননা n belongs to z মানেই হচ্ছে n যে কোনো পূর্ণ সংখ্যা। z মানে পূর্ণ সংখ্যা। এখন দেখো তোমাদেরকে মিলিয়ে দিই যে কিভাবে সম্ভব এটা। এটা কিভাবে সম্ভব খুব সহজে চিন্তা করো। সহজে চিন্তা করলে কি হয় দেখো, এটা হচ্ছে 90। তো 90 মানে হচ্ছে 1 ইন্টু 90। নেক্সট, এটা হচ্ছে 270 ডিগ্রি। দেখো 270 মানে কত? 270 ডিগ্রি মানে 3 ইন্টু 90। 270 মানে 3 ইন্টু 90। তাহলে আমি তোমাকে এই 90-কে একটু ভেঙে দেখালাম, 270-কেও একটু ভেঙে দেখালাম। ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে তুমি যদি একটু অ্যানালাইসিস করো, আমি যদি আরো লিখতাম আরো পাওয়া যেত, হ্যাঁ? আরো পাওয়া যেত 5 নং 45। আমি যদি লিখতে চাইতাম, হ্যাঁ, তাহলে কিন্তু এটাও সম্ভব। 5 নং 45 তো 450 ডিগ্রি। এটাও সম্ভব, হ্যাঁ? এরকম আরো সম্ভব। আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি কয়টা। 450 ডিগ্রিও সম্ভব। তাহলে 450 ডিগ্রিকে ভাঙলে কেমন হয় দেখো। 5 নং 45 5 ইন্টু 90 ডিগ্রি। তুমি এখন এই তিনটা অ্যানালাইসিস করো। এই তিনটা অ্যানালাইসিস করলে কি পাওয়া যাচ্ছে খেয়াল করো সবাই। অ্যানালাইসিস করলে পাওয়া যাচ্ছে যে 90-র গুণিতক বিজোড়। সবাই দেখো, 90-র গুণিতক বিজোড়। আবার দেখো, 90-র গুণিতক বিজোড়। তো আমরা দেখতে পাচ্ছি 90-র গুণিতক যদি বিজোড় হয়, তাহলে সব সময় কজের মান 0 চলে আসবে। সব সময় এই থিটার মান যদি 90-র যে কোনো বিজোড় গুণিতক বসাও, 90-র যে কোনো বিজোড় গুণিতক বসায় দাও থিটার মান, অবশ্যই সেটা 0 আসবে। তাহলে দেখো, আমরা জোড় হিসেবে কি জানি আর বিজোড় কি জানি? বিজোড় সাধারণ সংখ্যা কি আর জোড় সাধারণ সংখ্যা কি? আমরা জানি জোড় সাধারণ সংখ্যা হচ্ছে 2n। 2n মানে কি? যে 2 এর গুণিতক। 2 এর গুণিতক মানে সে জোড়। এখানে যে n থাকতে হবে তা না। এখানে হতে পারে a b c d যে কোনো কিছু হতে পারে। কিন্তু 2 এর গুণিতক। 2 এর গুণিতক হলেই সেটাকে জোড় বলা হবে। বিজোড়। বিজোড় হচ্ছে জোড়ের সাথে তুমি যদি 1 যোগ করে দাও, জোড়ের সাথে তুমি 1 যোগ করে দাও, তাহলে কিন্তু বিজোড় হয়ে গেল। তো আমি বলতেছি যে জোড় বোঝাতে সাধারণত 2n এই ফর্মে লেখা হয়, আর বিজোড় বোঝাতে সাধারণত এই জোড়ের সাথে 1 যোগ করে বোঝানো হয় যে বিজোড়। তো এখন দেখো, আমি কি বললাম, একটু আগে বললাম কি যে সাধারণ সমাধানটা কিভাবে লিখলাম। সাধারণ সমাধানটা আমরা কি দেখতে পাচ্ছি? 90 এর বিজোড় গুণিতক। দেখো, পাই বাই 2 হচ্ছে 90। আমরা জানি পাই বাই 2 মানে 90। দেখো 90-র গুণিতক দেখো কত দিয়েছি, 2n প্লাস 1 দিয়েছি। 2n প্লাস 1 মানেই তো বিজোড়। তো আশা করি সবাই বুঝতে পারলা যে আসলে এই সাধারণ সমাধানটা কিভাবে লিখলাম। 90 এর বিজোড় গুণিতক দিয়ে লিখলাম।
আচ্ছা, ভালো কথা। আর তুমি চাইলে একটা দুইটা মান বসায় দেখতে পারো। কিরকম? এন এর মান শূন্য বসাও। এন এর মান শূন্য বসালে এটা থাকে না, 1 পাই বাই 2। এন এর মান 1 বসাও, 1। এন এর মান 1 বসালে 2 প্লাস 1 3, 3 পাই বাই 2। এই দেখো 3 পাই বাই 2। সো আমরা এটা পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম শেষ কথা যে cos থিটা যদি 0 হয়, এই সমীকরণের সাধারণ সমাধান থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এটা হচ্ছে এই সমীকরণের সাধারণ সমাধান। যাক, আমরা বুঝতে পারলাম এতটুকু। আমরা 3টা সমাধান দেখালাম, এরকম আরো সমাধান আছে। তো আরো সমাধানগুলা আমি এখন সরাসরি সূত্র আকারে লিখে দিই এবং সেগুলো কিরকম হবে একটু আগে আইডিয়া দিয়ে নিই। আইডিয়াটা হচ্ছে, দেখো এতক্ষণ কিন্তু ডান দিকে সব জিরো ছিল। এতক্ষণ ডান দিকে সবগুলো জিরো ছিল, এটাও জিরো, এটাও জিরো। ডান দিকে দেখো এটাও ছিল জিরো, ডান দিকে সবগুলো জিরো ছিল। আচ্ছা, এবার মনে করো ডান দিকে জিরো থাকলো না, অন্য কিছু থাকলো। সাইন থিটা সমান সমান হাফ থাকলো। ডান দিকে দেখো এখন আর জিরো নেই। এতক্ষণ যে 3টা সমাধান আমি দেখালাম, 3টা সমাধানেই কিন্তু ডান দিকে জিরো ছিল। এখন মনে করো ডান দিকে জিরো নাই, ডান দিকে হাফ আছে। তাহলে এখন এই যে হাফ, তুমি কিভাবে লিখতে পারো যদি একটা আইডিয়া করো। সাইন একটা তো আমি জানি, একটা জানি যে সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পাই বাই 6 হবে। পাই বাই 6 হবে। আচ্ছা, সাইন পাই বাই 6 বা সাইন 30। ওকে, এভাবে আরো সম্ভব। 180 যোগ করলে একটু দেখে নি, 210 হওয়ার কথা। সাইন 210, সাইন 210 মাইনাস হাফ। না, তাহলে 360 যোগ করতে হবে, 390। সাইন 390 এর মান হাফ। ওকে, একটু চেক করি একটু। সাইন 390, হ্যাঁ হাফ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি জিরো থাকে তাহলে এতক্ষণ যা দেখালাম ওগুলা। এখন মনে করো জিরো নাই, জিরো ছাড়া অন্য যে কোনো কিছু আছে, হাফ হতে পারে, √3/2 হতে পারে, 1/√2 হতে পারে, অনেক কিছু হতে পারে, মানে জিরো ছাড়া অন্য কিছু। তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় কি দেখো, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় বাম দিকে তো সাইন থিটা আছে, আর ডান দিকে তুমি দেখতে পাচ্ছ সাইন 30 মানও হয়, সাইন 390 হয়, আর অনেক কিছু হয়। এই জিনিসটাকে সাধারণ, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা করব সাধারণ সমাধান, তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয়, ডান দিকেরটা ধরে নেওয়া হয় সাইন আলফা ধরে নেওয়া হয়। হ্যাঁ, ডান দিকেরটা ধরে নেওয়া হয় সাইন আলফা। আচ্ছা, ভালো কথা। তাহলে সাইন আলফা, এই কথার অর্থ আমরা কি বোঝাচ্ছি? যে সাইন আলফা মানে হচ্ছে যে এখানে এই আলফার মান 30 হতে পারে, এই আলফার মান 390 হতে পারে, এই আলফার মান আরো অনেক কিছু হতে পারে। তাহলে যখন জিরো থাকে তখন আগের নিয়ম, আর যখন এরকম হাফ থাকবে বা অন্য কিছু থাকবে তখন ধরে নিতে হবে যে সাইন আলফার মান হাফ। আর আলফার মান হতে পারে যে কোনো কিছু, কিন্তু ধরে নিতে হবে সাইন আলফার মান হাফ। ওকে, তখন এইটার ক্ষেত্রে তাহলে এখন আমরা কিভাবে সূত্রে আসতে পারবো? দেখো, এটার ক্ষেত্রে সূত্রে আসার উপায়টা হচ্ছে যে, মনে করো আমি এটাকে সাইড চেঞ্জ করে দিলাম, সাইন থিটা মাইনাস সাইন আলফা। যদি আমি সাইড চেঞ্জ করে দিই নিশ্চয়ই ডান দিকে জিরো হবে। তো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে এখানে হাফ ছিল, আমি ধরেই নিলাম যে হাফ হচ্ছে সাইন আলফার মান হচ্ছে হাফ, এটা ধরে নেওয়া হলো। আর মনে মনে বুঝতে পারলাম যে আলফা মানে 30, আলফা মানে 390, আলফা মানে আরো অনেক কিছু হতে পারে। এখন আমরা কোন দিকে আগাচ্ছি? আমরা আগাচ্ছি আগে যেরকম আমরা সাধারণ সমাধান একটা বের করেছিলাম, ঠিক এরকমই সাধারণ একটা সমাধানের দিকে আগাচ্ছি। তাহলে আমরা কি করলাম? এটাকে পক্ষান্তর করে দিলাম। ওকে, মিথিলা বলো, এটা কোন সূত্র হয়? সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি, কে বলতে পারবে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, দৃষ্টি বলো, সাইন সি মাইনাস সাইন ডি। তুমি বলবা, বলো। তুমি ঠিকই বলেছো। তো সবাই খেয়াল করো, এটা কিন্তু অনেক আগের সূত্র, তোমরা সবাই জানো যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। যাক, এটা কিন্তু অনেক আগের সূত্র, সবাই জানো।
তো ওই সূত্র থেকে আমরা লিখতেই পারি এটা sin c মাইনাস sin d সূত্র এটা। ওকে, sin c মাইনাস sin d তোমাদের এই সূত্রগুলো আরেকবার রিভিশন দিতে হবে, এই অধ্যায়ে এই সূত্রগুলো খুব কাজে লাগবে। sin c minus sin d 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তো তোমরা জানো এই সূত্র কিন্তু শুধু একটা না, এই সূত্র প্রত্যেকটা সূত্র কয়টা করে থাকে? 4টা করে থাকে। এই সূত্র 4টা আছে, আর অনেকগুলো সূত্র 4টা করে আছে। তো এই অধ্যায়ে কিন্তু এই জাতীয় সূত্রগুলো খুব কাজে লাগবে। তো তোমাদেরকে এই সূত্রগুলা আরেকবার রিভিশন দিতে হবে। ওকে, দেখো এখন এখান থেকে দুইটার গুণফল 0, দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম কথাই 2টা বাদ দিয়ে দিলাম, 2 কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট 2টা ডান দিকে 0-র সাথে পাঠায় ওইটা বাদ দিয়ে দিলাম। আমরা প্রথম যে 2 দেখতে পাচ্ছি, এই যে প্রথম 2টা ডান দিকে 0-র সাথে ভাগ করে দিলাম, 0-র সাথে ভাগ করে দিলে 0 হয়ে গেল, এই জন্য প্রথম 2টা আর থাকলো না। ওকে, এখন সবাই এই জিনিসটার সাথে পরিচিত, দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তখন কি লেখা যায়? তখন লেখা যায় হয় প্রথমটা 0, এক্স্যাক্টলি, হয় প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0। তো আমরা সবাই জানি যে উৎপাদকের নিয়ম, সবাই জানি যে দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তখন লেখা যায় হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। ওকে, এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে যে তোমরা বলার চেষ্টা করো কিছুক্ষণ আগে যে তুমি শিখেছিলা সেই অনুসারে বলবা আর কি। মনে করো আমি এটাকে মনে করলাম থিটা, এই যে এই পুরোটুকুকে মনে করলাম থিটা। দেখো তো ডানে কিন্তু 0 আছে, ডানে আছে 0, আর এই পুরাটাকে মনে করলাম থিটা। তাহলে এই লাইনটা কি কোনো সূত্র হয়? একটু আগে শেখানো কোনো সূত্র কি হয় এটা? n পাই হবে। এই অন্য কেউ কিছু বলো, সব তো বলতেছে। কেউ বলবে না। এই তোমরা কি আছো? আসবে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে মাইনাসের পাওয়ার যদি 2m প্লাস 1 হয় তাহলে এই মাইনাসটা ফিরে আসবে, কেননা 2m প্লাস 1 একটা বিজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস ফিরে আসে। এই কাজগুলো কেন করতেছি? আমরা একটা সূত্র প্রুভ করতেছি। তো সূত্র প্রুভ করতে গেলে অনেক কাজ করতে হয়। দেখো সাথে কিন্তু আলফা ছিল, এই যে সাথে কিন্তু আলফা ছিল, সাথে আলফা লিখে দিলাম, সাথে আলফা ছিল। তো এটা কিন্তু কি হলো? এটা থিটার একটা মান হলো, এটা থিটার একটা মান আমরা বের করলাম, থিটার আরেকটা মান কিন্তু বাকি আছে। কোন মানটা? এই দেখো ডান দিকের মানটা, সবাই দেখতে পাচ্ছ ডান দিকের এই মানটা। ওকে, তাহলে ডান দিকের এই মানটা কাকে প্রশ্ন করব? যাকে প্রশ্ন করি কেউ কোনো কথা বলে না। ডান দিকের এটা কোন সূত্রের সাথে মেলে? এটাকে মনে করলাম থিটা, সাইন থিটা সমান সমান 0, এটা পুরোটাকে মনে করলাম থিটা। তাহলে সাইন থিটা সমান 0 এটা কোন সূত্রের সাথে মিলে? দেখো আগে লেখা আছে, কোথায় লেখা আছে? এই দেখো, এই যে দেখো সূত্রের একদম কাছে নিয়ে এসেছি, দেখো এই যে সাইন থিটা সমান যদি 0 হয় তখন থিটার মানটা কত হয়? থিটার মানটা হয় n পাই। একটু আগে আমরা ব্যাখ্যা করলাম যে থিটার মানটা হয় n পাই। তাহলে এই মুহূর্তে এখানে কি হতে পারে? বা দিয়ে এই মুহূর্তে আমি থিটা বোঝাচ্ছি কোনটাকে? এই পুরোটাকে বোঝাচ্ছি থিটা। তাহলে বাম দিকে থিটার পরিবর্তে বসতেছে থিটা মাইনাস আলফা বাই 2। আর ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু n পাই হওয়ার কথা, ডানে হওয়ার কথা n পাই সূত্র অনুসারে। যদি ডান দিকে 0 হয় তখন ডানে হবে n পাই সূত্র অনুসারে। ওকে, এখন এখান থেকে তুমি যদি আবারও সাইডটা চেঞ্জ করো তাহলে থিটা মাইনাস আলফা সমান সমান পাবা 2n পাই, সাইড চেঞ্জ করলে। এখান থেকে তুমি আবারও সাইড চেঞ্জ করো তাহলে থিটার মানটা তুমি পাবা। আচ্ছা, সে একই কথা আবারও বলবো যে আমরা আপাতত এই nটা ব্যবহার না করি আর কি, মানে আমরা যখন ফাইনাল সূত্র লিখবো তখন n দিব আর কি। আপাতত আমরা এই মূল সূত্রে nটা ব্যবহার না করে আমরা আপাতত এখানে m দিয়ে দিই। একই কথা, কোনো সমস্যা ছিল না, মানে n দিলেও কোনো সমস্যা ছিল না,
কিন্তু আমরা একটা সূত্র প্রুফ করতে যাচ্ছি, তো তো ফাইনালি আমরা এন দিব, এই জন্য আগে থেকে এম দিই। আপাতত এন না দিয়ে এম দিলাম, এন না দিয়ে এম দিলাম। ওকে, ডানে কি হয় দেখো, 2m পাই প্লাস আলফা হয়। এতটুকু বের করলাম। এখন দেখো, একটু আগে কিন্তু চিহ্নের একটা ব্যাপার তোমাদেরকে দেখাইছিলাম, যে চিহ্নের একটা ব্যাপার থাকে। তো চিহ্নের ব্যাপারটা এই মুহূর্তে কিভাবে সমাধান করা যায় দেখো, 2m পাই দিলাম, সরি 2m পাই প্লাস দিলাম, -1 দিলাম। এবার সবাই দেখো, -1 এর পাওয়ার কত দিলে এই প্লাস চিহ্ন ফিরে আসবে? একটু আগে আমরা দেখেছিলাম, দেখো -1 এর পাওয়ার বিজোড় দিলে মাইনাস ফিরে আসে, আর -1 এর পাওয়ার কত দিলে এই প্লাস ফিরে আসবে বলো একজন? 2n অথবা 2m, একই কথা। 2m দিলে ফিরে আসবে, যেহেতু 2m জোড় সংখ্যা আমরা আগেই বুঝাইছিলাম, 2m জোড় সংখ্যা আর 2m প্লাস 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে মাইনাসের পাওয়ার বিজোড় থাকলে মাইনাস ফিরে আসে, মাইনাসের পাওয়ার জোড় দিলে প্লাস ফিরে আসে। দেখো সাথে কিন্তু আলফা আছে, সাথে এই যে আলফা আছে। এই যে আমরা এতক্ষণ এত কিছু লিখলাম, এটা আসলে কি লিখলাম, যে আমরা কি হলে আমরা কোন দিকে আগাবো, এটা হচ্ছে ফ্যাক্ট। কিরকম? সেটা হচ্ছে যে এখন তোমাকে এই দুটো কম্বাইন করতে হবে। কোন দুইটা? এই সমাধানটা আর এই সমাধানটা, দুইটা সমাধান একসাথে করে লিখতে হবে। একসাথে করে তুমি যদি লিখো তাহলে কেমন হতে পারে দেখো। অতএব থিটা সমান সমান, যদি একসাথে করে লিখি, একসাথে করে লেখার ক্ষেত্রে দেখো 2m প্লাস 1 এটা হচ্ছে বিজোড় সংখ্যা, 2m এটা হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সব মিলায়ে যদি আমরা একটা n দিয়ে দিই, যেখানে n এর পরিচয় দিয়ে দিব n জোড় n বিজোড়, তাহলে আমি যদি 2m জোড় সংখ্যা, 2m প্লাস 1 বিজোড় সংখ্যা, তো জোড় আর বিজোড়ের বাইরে নিশ্চয়ই আর কোনো সংখ্যা নাই, তাহলে আমি জোড় এবং বিজোড় দুইটা মিলাইয়া দিয়ে দিলাম সরাসরি n। আর n কে কি বোঝাচ্ছি? n কে বোঝাচ্ছি যে n জোড়ও হবে, n বিজোড়ও হবে। নেক্সট, এবার দেখো সাথে দেখো, সাথে দেখো যে কি গুণ আছে দেখো, সাথে দেখো পাই গুণ আছে, এখানেও দেখো সাথে পাই গুণ আছে, তার মানে গুণটা হবে পাই, গুণটা হয়ে গেল পাই। ওকে, তাহলে গুণটা পাই হওয়ার পর এবার দেখো প্লাস দিলাম, দেওয়ার পর দেখো -1 এর পাওয়ার, -1 এর পাওয়ার, দেখো এখানেও কিন্তু -1 এর পাওয়ার, দেখতে পাচ্ছি সবাই -1 এর পাওয়ার এখানে জোড় সংখ্যা, -1 এর পাওয়ার এখানে বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বললাম, একটু আগে কিন্তু বললাম জোড় এবং বিজোড় দুইটা মিলাই আমরা n ধরতেছি, যে n জোড়ও হতে পারে, n বিজোড় হতে পারে, এই n ও জোড় হতে পারে, এই n ও বিজোড় হতে পারে। দেখো এর সাথে কি আছে দেখো, সাথে কিন্তু আলফা আছে, সাথে আছে আলফা। ব্যাস, আমরা একটা সাধারণ সমাধান পেলাম। এই যে সাধারণ সমাধানটা পেলাম, এটা আসলে কার সাধারণ সমাধান? কখন, মানে কি থাকলে এই সাধারণ সমাধানটা হবে? তোমরা কি কথা বলবা না 17 ডিসেম্বর তাই কালকে? এই কথা বলো। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? ওকে, এই মিথিলা বলো তো মোট কয়টা সমাধান করলাম? নেক্সট হচ্ছে, আমরা যদি পরবর্তী সূত্রে যাই, tan থিটা সমান tan আলফা হলে, tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান, এটা ওই তোমরা জানো যে ট্যানেরটা কিন্তু অনেকটা সাইনের মতো, তো অনেকটা সাইনের মতো, এখানে শুধু একটাই পার্থক্য দেখো, সাইনে কি ছিল, এন পাই ছিল, একটা আলফা ছিল, এন পাই ছিল, একটা আলফা ছিল, প্লাস আলফা। কি পার্থক্য? সাইনের ক্ষেত্রে চিহ্নের যে ঝামেলাটা হয়,
সাইনের ক্ষেত্রে চিহ্নের যে ঝামেলাটা হয় এই ঝামেলাটা ট্যানের ক্ষেত্রে নাই। ট্যানের ক্ষেত্রে সরাসরি প্লাস। তো আমরা কিন্তু দেখতে পেলাম সবাই যে সাইন এবং ট্যান কিন্তু একই রকম সূত্র। আবার দেখো, সাইন এবং ট্যান কিন্তু মোটামুটি একই রকম সূত্র। একই রকম সূত্র, এটা তো পুরাই সেম। আর এটা হচ্ছে একই জিনিস, শুধুমাত্র এই চিহ্নের এই ঝামেলাটা নাই। -1 হোল টু দি পাওয়ার n, এটা মানে কিন্তু চিহ্নের ঝামেলা। চিহ্নের এই ঝামেলাটা এখানে নাই, সরাসরি প্লাস। আর কস দেখো আগেরটাও আলাদা, কস এটাও কিন্তু আলাদা। ওকে, মোট আমি 6টা সূত্র লিখলাম। এই 6টা সূত্র সবাইকে মুখস্থ করতে হবে। ওকে, 6 জনে মিলে 6টা মুখস্থ করো। 6জনকে 6টা জিজ্ঞেস করবো। সময় 1 মিনিট। 1 মিনিট শুরু হচ্ছে এখন। ফার্স্ট পেপারের সূত্র tan 2a। তুমি কি সব দেখে বলো নাকি মুখস্থ বলো? লামিয়া বলো তো। ওরে বাপ রে বাপ! বুঝছি, দেখো। tan 2a, হ্যাঁ, খুবই আরামের ক্লাস। শুধু যে ক্লাসটা নেয় তারই কষ্ট হয় বেশি। সে কিছুই করতে পারে না। দেখো, tan 2a, tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a ডিভাইড 1 মাইনাস tan স্কোয়ার a। এটা কিন্তু ফার্স্ট পেপারের সূত্র। আবারও বলতেছি, এই অধ্যায় ভালো পারার জন্য তোমাকে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির সূত্রগুলো সব প্র্যাকটিস করতে হবে, মানে সব মুখস্থ করতে হবে আরেকবার, না হলে কাজ হবে না। ওকে, তাহলে এখন দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে tan 2 থিটার সূত্র হচ্ছে এই যেটা 2 tan থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করলাম। সূত্র পাশে লিখে দেওয়া আছে, এই পাশে লিখে দেওয়া এই সূত্র অ্যাপ্লাই করলাম। এবার দেখো, সাথে কিন্তু tan থিটা আছে, সাথে আছে tan থিটা। তাহলে সাথে tan থিটা থাকলো, ডান দিকে তো 1 আছেই, ভালো কথা। ওকে, সবাই লিখে নাও। এতটুকু লিখে নেওয়ার পর কতটুকু নিচে হবে আর কতটুকু উপরে হবে তোমরা বুঝো কিনা? কতটুকু নিচে আর কতটুকু উপরে? ব্যাপারটা হচ্ছে, তার মানে এটা হবে এরকম আর এটা হবে এরকম। এখন দেখো বুঝো কিনা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে, এই যে সবাই দেখো কি করলাম। এ- এই ট্যান থিটা, এই ট্যান থিটা কিন্তু উপরে গুণ হয়ে গেল। এই ট্যান থিটাটা উপরে গুণ হয়ে গেল। তো এই ট্যান থিটা যদি উপরে গুণ হয়ে যায়, ট্যান থিটা ইন্টু ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা। তো উপরে হচ্ছে 2 ট্যান স্কোয়ার থিটা উপরে হচ্ছে। ওকে, নেক্সট। নিচে আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার। এটাকে তুমি যদি 8 গুণন করে ডান দিকে নিয়ে যাও, মনে করো তুমি এটাকে 8 গুণন করে নিয়ে গেলা ডান দিকে, তাহলে দেখো কি অবস্থা হবে। 1 মাইনাস ট্যান স্কোয়ার ইন্টু 1, 1 মাইনাস ট্যান স্কোয়ার। সবাই বুঝতে পারলাম আশা করি। উপরেরটা গুণ হয়ে গেল, নিচেরটা চলে গেল ডান দিকে 8 গুণন হয়ে। ওকে, এবার এদেরকে আবার পক্ষান্তর করো। কিভাবে পক্ষান্তর করবা? 2 ট্যান স্কোয়ার থিটার সাথে ওই পাশ থেকে ওই প্লাস ট্যান স্কোয়ার নিয়ে আসো, প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওদিকে মাইনাস ছিল তো, ওটা বাম দিকে আসলে প্লাস হয়ে গেল। এবার যোগ করে দাও, 2 ট্যান স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার, দুইটা মিলে হয় 3 ট্যান স্কোয়ার, দুইটা মিলে হয় 3 ট্যান স্কোয়ার। নেক্সট, নেক্সট হচ্ছে যে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/3, ট্যান স্কোয়ার থিটা সমান 1/3। তাহলে ট্যান থিটার মানটা কত হবে? এই কে এসছো পরে, পরে কেউ এসছো? চিহ্নটা বাইরে থেকে ভিতরে নেওয়া যায়। কিভাবে যায়? আমরা জানি যে ট্যান অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা এটা কিন্তু মাইনাস ট্যান থিটা হয়, তোমরা সবাই জানো। এবং সাইনের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, সাইন অফ মাইনাস থিটা এটাও কিন্তু মাইনাস সাইন থিটা। কিন্তু আমরা জানি কজের ক্ষেত্রে এটা হয় না, কজ অফ মাইনাস থিটা এটা প্লাস কস থিটা। সো আমরা কি দেখতে পেলাম যে ট্যানের ক্ষেত্রে এবং সাইনের ক্ষেত্রে কিন্তু ভেতরের মাইনাস বাইরে চলে আসে, আবার বাইরের মাইনাস চাইলে ভেতরে আনা যায়। সাইনের ক্ষেত্রে বাইরের মাইনাস চাইলে ভেতরে আনা যায়, আবার ভেতরের মাইনাস চাইলে বাইরে আনা যায়। কিন্তু কজের ক্ষেত্রে ভেতরের মাইনাসটা বাইরে আসে না, আর বাইরে মাইনাস থাকলেও ওইটা ভেতরে যায় না। কজের ক্ষেত্রে আলাদা, ট্যানের ক্ষেত্রে যায়, সাইনের ক্ষেত্রে যায়।
তো আমরা কি করলাম, tan এর ক্ষেত্রে এই ভেতরের প্লাস মাইনাস নিয়ে গেলাম, সরি বাইরের প্লাস মাইনাস নিয়ে গেলাম ভেতরে। ওকে, এখন তাহলে দেখো তোমাদেরকে যেই সূত্রটা আমি শিখিয়েছিলাম একটু আগে, সেটা কি ছিল দেখো, tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়াল কি ছিল মনে পড়ে? tan থিটা সমান tan আলফা হলে n পাই প্লাস আলফা। তাহলে মিথিলা ঠিক আছে, n পাই প্লাস আলফা। tan থিটা সমান tan আলফা হলে আমরা একটু আগে শিখলাম যে থিটা সমান হবে n পাই প্লাস আলফা। ভালো কথা। এই মুহূর্তে থিটা হিসেবে আমরা কাকে কাউন্ট করব আর আলফা হিসেবে কাউন্ট করব কাকে? সবাই দেখতে পাচ্ছি থিটার জায়গায় থিটাই আছে, আর দেখো আলফার জায়গায় দেখো কত আছে, আলফার জায়গায় আছে প্লাস মাইনাস π/6। সো থিটার জায়গায় থিটাই আছে আর আলফার জায়গায় আছে প্লাস মাইনাস π/6। তো আমরা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করব, শুধু থিটার পরিবর্তে তো সবই ঠিক আছে, কিন্তু আলফার পরিবর্তে হবে প্লাস মাইনাস π/6। তাহলে আমরা অ্যাপ্লাই করলে কি হয় দেখো, বা থিটা সমান সমান n পাই প্লাস আলফা। দেখো আলফার মান কিন্তু এই প্লাস মাইনাস π/6, আলফার মান প্লাস মাইনাস π/6, এটা আলফার মান। তো সবাই বুঝতে পারলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি এই সূত্র, অ্যাকচুয়ালি এটা এই সূত্র ডান দিকে দেয়া এই সূত্রটা, এটা থিটা, এটা আলফা। ওকে, এখন তুমি নর্মালি কি করতে পারো, থিটা সমান সমান n পাই, সবাই দেখতে পাচ্ছ এই প্লাস মাইনাসটা, এই প্লাস মাইনাসের সাথে যদি এই বাইরের প্লাসটা গুণ হয়ে যায়, প্লাস মাইনাসের সাথে বাইরের প্লাসটা গুণ হয়ে গেলে বাইরে কিন্তু প্লাস মাইনাস হয় π/6। তাহলে প্লাস মাইনাসের সাথে বাইরের প্লাসটা গুণ হলে বাইরে চলে আসতো প্লাস মাইনাস। আর আমরা কি বলেছিলাম, আমাদেরকে লিখে দিতে হবে যেখানে যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর পরিচয়টা লিখে দিতে হবে, n এর পরিচয়, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। আর যদি সময় না পাও তখন তুমি সংক্ষেপে লিখে দিতে পারবা যেখানে n belongs to z। দুইটা একই কথা, একটা বাংলায় লিখলাম আর একটা ম্যাথমেটিক্যালি লিখলাম। n যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কিন্তু একটা ম্যাথ দেখলাম, যে একটা ম্যাথ সবাই A to Z দেখলাম যে ম্যাথটা আসলে কিভাবে করে। তো আমরা একটা ব্যাপার খেয়াল করব যে এই ম্যাথগুলাতে এই অধ্যায়ের যে সূত্রগুলো দেখো, এই যে এই অধ্যায়ের সূত্র কিন্তু এগুলা, এই অধ্যায়ের যে সূত্রগুলা সেটা কাজে লাগবে ম্যাথের একদম লাস্টে যেয়ে, প্রত্যেকটা ম্যাথের একদম লাস্টে যেয়ে কাজে লাগবে এই অধ্যায়ের যে সূত্রগুলো আমরা শিখলাম একটু আগে 6টা সূত্র। কিন্তু প্রথম দিকে কিন্তু সবই কাজে লাগবে আমাদের সেই ফার্স্ট পেপারের সূত্রগুলা। প্রথম দিকে কিন্তু এই অধ্যায়ের কোনো সূত্র কাজে লাগবে না, প্রথম দিকে সব কাজে লাগবে ফার্স্ট পেপারের সূত্র। যাক, আমি উদাহরণস্বরূপ আরো একটা সহজ ম্যাথ করি তোমাদের জন্য, সহজ ম্যাথ দুই একটা করি, বুঝতে পারবা যে খুব একটা কঠিন না। ওকে, আর একটা সহজ ম্যাথ আমি নিচ্ছি, সেটার নাম্বারটা হচ্ছে যে 31 এর 1 নাম্বার, 31 এর 1 নাম্বার নিলাম। আচ্ছা দেখো সবাই 31 এর 1, সবাই তাহলে লিখো 31 এর 1 নাম্বারটা, মনে থাকলে তোমার টেকনিকও তোমার মাথা থেকে আসবে। এখন দেখো, যেমন আমি এই যে কাজটা করলাম, হ্যাঁ, এটা কিন্তু মাথার মধ্যে একটা সূত্র চিন্তা করে করলাম, যে যদি আমি এই কাজটা করি কিছুক্ষণ পর এই সূত্র হবে। তো যদি কেউ সূত্র ভালো মনে রাখতে পারো সে নিজে বুঝতে পারবে যে কেন করতেছি। ওকে দেখো, তোমরা বুঝতে পারবে একটু পরেই। আমি এই মুহূর্তে ডান দিকে √3 কমন নিলাম, ডান দিকে যদি আমি √3 কমন নেই তাহলে কি আসে, 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা, 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা। ডান দিকে আমরা √3টা কমন নিলাম, সবাই দেখতেছো ডান দিকে √3 কমন নিলাম। ওকে, ডান দিকে √3 কমন নেওয়ার পর এবার আমরা যদি এরকম করি, বাম দিকে যেটা ছিল tan থিটা আর tan 2 থিটা, এটার নিচে যদি আমরা ভাগ করে দিই ডান দিকের একটা মান, কোন মানটা, ডান দিকের এই মানটা যদি আমরা বাম দিকে কোনাকুনি ভাগ করে নিয়ে আসি, ডান দিকের এই মানটা বাম দিকে কোনাকুনি ভাগ করে নিয়ে আসি, দ্যাট মিনস নিচে, নিচে তাহলে কি হবে, 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা। আশা করি বুঝতে পারলাম, ডান দিকের এই মানটা বাম দিকে কোনাকুনি ভাগ করে নিয়ে আসলাম।
তখন ডানে কি থাকে দেখো, ডানে থাকে অনলি √3, ডানে থাকে অনলি √3। এই যে এতটুকু কাজ করলাম, এই পরপর 3টা লাইন, এই 3টা লাইনই কিন্তু কোনো একটা সূত্রকে মাথায় রেখে আগাচ্ছি। তো এই সূত্র যখন তোমারও মাথায় থাকবে, তখন তুমিও ম্যাথের শুরু থেকে বুঝতে পারবা যে আমি এই কাজটা কেন করতেছি। যেমন দেখো তোমাদের একটা সূত্র মনে পড়ে কিনা সবার, tan a প্লাস tan b ডিভাইড 1 মাইনাস tan a tan b। এটার এটার সূত্র ছিল, তুমি বলেছো tan a প্লাস b বলছো নাকি tan a প্লাস tan b বলছো? হ্যাঁ, tan a প্লাস b। দেখো সবাই, এটা কিন্তু ফার্স্ট পেপারের সূত্র ছিল, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা সূত্রই হচ্ছে tan a প্লাস b। তো এই সূত্র যারা মাথায় থাকবে, সে দেখো সে প্রথম থেকে বুঝতে পারবে। কেন বুঝতে পারবে দেখো, যখন কারো এই সূত্র মাথায় থাকবে, তখন সে প্রথম থেকে বুঝতে পারবে। দেখো, যদি এটাকে tan a ধরি, এটাকে যদি আমি tan b ধরি, তাহলে তো বাম পাশে এই মানটা রাখা যাচ্ছে না, এই মানটাকে ডান দিকে নিতে হবে। কেন? সূত্রের মধ্যে কিন্তু tan a প্লাস tan b আছে, আর কিছু নাই। ওকে, তাহলে tan a আর tan b ধরলে এই মানটাকে বাম দিকে রাখা যাচ্ছে না, মানটাকে ডানে নিয়ে গেলাম। খুবই স্বাভাবিক যে √3 কমন গেল, খুবই স্বাভাবিক যে √3 কমন গেল। এবার যদি আমি এই সূত্র মাথায় থাকে আমার, তো নিশ্চয়ই আমি বুঝতে পারবো যে এটাকে কম্পেয়ার করা যায় 1 মাইনাস tan a tan b র সাথে কম্পেয়ার করা যায়। অতএব এই মানটা ডান দিকে রাখা যাবে না, এই মানটা ভাগ করে বাম দিকে নিচে আনতে হবে, তাহলে আমার সূত্র হয়ে যাবে। সো 1 হলো প্র্যাকটিস করতে করতে, 2 হলো সূত্র মুখস্থ করলে তোমার মাথায় এমনিই চলে আসবে যে তুমি কেন কোন কাজটা করতেছো। তো আমরা এই সূত্র মাথায় রেখে এতক্ষণ আগালাম। এখন তাহলে বাম দিকেরটা, মিথিলা কি হবে বাম দিকেরটা? থিটা প্লাস 2 থিটা। ওকে, তাহলে আমরা বাম দিকেরটা আশা করি সবাই বুঝতে পেরেছি। এই সূত্র কেমন সূত্র, এটাকে এ ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে, এটা এ, এটা বি। এবার তুমি মেলাও, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সূত্র হচ্ছে tan a প্লাস b, tan a প্লাস b। আশা করি সবাই বুঝতে পেরেছো, সূত্র অ্যাপ্লাই করলাম। এখন তুমি যোগ করে দাও, থিটা প্লাস 2 থিটা নিশ্চয়ই 3 থিটা হবে, থিটা প্লাস 2 থিটা নিশ্চয়ই এটা 3 থিটা হয়ে যাবে। ডান দিকে √3 ছিল, এই √3 tan কত ডিগ্রির মান তাবাসসুম? একটা প্রশ্নের উত্তর দাওনি আজকে, তুমি বলো, √3 tan কত ডিগ্রির মান? তুমি সব বললে। এই এই দেখো, দেখতো সে মানে সে কিন্তু বলছে, বুঝছো লামিয়া? তুমি কাউকে বলতে দাও না বললে কেউ বলতে পারে না। তাহলে কি হলো, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। ভালো কথা। লামিয়া বলো, 60 ডিগ্রি মানে কত? π/3। তো সবাই বুঝতে পারলাম যে √3 এর পরিবর্তে কি লেখা যায়, √3 এর পরিবর্তে লেখা যায় tan π/3 লেখা যায়, √3 এর পরিবর্তে tan π/3 লেখা যায়, কেননা tan 60 এর মানই √3। ভালো কথা। 1 মিনিট একটু দেখে আসি কি অবস্থা। এই নাদিয়া বলো তো এখন কোন সূত্র হবে, এখন কোন সূত্র হবে নাদিয়া? ওকে ফারিন বলো। হ্যাঁ, মিথিলেরটা হচ্ছিল, ঠিক আছে, tan থিটা ইকুয়াল tan আলফা হলে, ফারিন শুনতে পাচ্ছ? tan থিটা ইকুয়াল tan আলফা হলে থিটা ইকুয়াল কি হয়? n পাই প্লাস আলফা। তাহলে এই মুহূর্তে কি হবে এখানে, কি লিখবো বলো, পরের লাইন কি লিখবো? তা তো ঠিক আছে, কিন্তু মান আছে না এখানে, মান আছে না, মান মান আচ্ছা লামিয়া কি বলতেছো? তো আমার তো ওই সূত্রে যাওয়ার দরকার নেই, ওই সূত্রে তো আমার যাওয়ার দরকার নেই, সূত্র তো অবশ্যই আছে। দেখো, তাহলে মিথিলা যেটা বলতেছিল সেটা হচ্ছিল, বাকিরাও খেয়াল করো। দেখো এখানে আছে tan থিটা, এই থিটার মান অঙ্কে কত আছে, অঙ্কে থিটার মান 3 থিটা।
সো তোমাকে এখন 3θ কে থিটা ভাবতে হবে। নেক্সট, সূত্রে আছে আলফা। অঙ্কের মধ্যে আলফা কত আছে? অঙ্কের মধ্যে আলফার মান π/3। সো আমরা বুঝতে পারলাম যে সূত্র তো অবশ্যই এটা। এই সূত্রের সাথে মিলাতে গেলে থিটার মান ভাবতে হবে 3θ, আর আলফার মান ভাবতে হবে π/3। তাহলে দেখো বাম দিকে ছিল থিটা সমান সমান, তার মানে কি 3θ সমান সমান 3θ সমান সমান কি আছে দেখো n পাই, এই যে n পাই, সাথে দেখো কি আছে প্লাস আলফা আছে। আলফা মানে কি? আলফা মানে π/3। আলফা মানে π/3। দেখো এবার সবাই বুঝলাম কি না? এটাই হচ্ছে সেই থিটা, এই যে, আর এটা হচ্ছে আলফা। তো এই সিস্টেমে সূত্রের সাথে এই সিস্টেমে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন সমাধান করা মানে কিন্তু এই থিটার মান বের করা, সমাধান করতে বলা মানে থিটার মান বের করা। অতএব তোমাকে এই থিটা বের করতে হবে। তুমি যদি এখন এই থিটা বের করতে চাও তাহলে কি লিখতে পারো? বা থিটা সমান সমান এই 3টাকে ডান দিকে ভাগ করে দাও, বাম দিক থেকে 3টা ডান দিকে ভাগ করে দাও, কেননা সমাধান করা মানেই হচ্ছে থিটার মান বের করা। তো তুমি চাইলে এতটুকু রাখতে পারো, আবার এই 1/3 সবার সাথে ভাগও করতে পারো, আর অনেক কিছু করা যায় চাইলে। তো এখানে লিখে দিলাম কমা n belongs to z, n belongs to z মানে n যে কোনো পূর্ণ সংখ্যা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা অবশ্যই লিখতে হবে প্রত্যেকটা ম্যাথের এই লাস্টে আনসারে এসে। এই n এর পরিচয় দিতে হবে। n এর পরিচয়টা কি? n যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমরা কিন্তু বুঝতে পারলাম মোটামুটি যে সমাধানের কিন্তু শুধুমাত্র এই অধ্যায়ের সূত্র কাজে লাগতেছে একদম লাস্টে এসে, আর প্রথম দিকে সবই আগের সূত্র। যাক, তো এই অনুসারে এই যে লাস্ট যে ম্যাথটা করলাম এই অনুসারে তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দেওয়া যাবে। একটা হচ্ছে তোমার 30 নাম্বার, আর একটা 31-এর 2 নাম্বার। 30 নাম্বার এবং 31-এর 2 নাম্বার, এই দুইটা টোটালি এই মাত্র যে ম্যাথটা করলাম, এই মাত্র যে ম্যাথটা করলাম মোটামুটি এরকম ভাবে হয় আর কি। ওকে, সবাই বুঝতে পেরেছে মোটামুটি এতটুকু। এখন যদি অন্য কোনো ম্যাথে যেতে চাই তো লাস্টের দিক থেকে আগায়, প্রথম দিক থেকে যদি করিনি লাস্টের দিক থেকে আগায়। ওকে, আমরা ম্যাথ করলাম এতক্ষণ 30, 31, একটু আগে 33 করেছি আমরা। 33 করার পর এখন তাহলে কাজ করি 28 নাম্বার থেকে একটা ম্যাথ করি। 28-এর 1 অথবা 2 যে কোনো একটা করলেই হবে, দুইটা একই রকম। মনে করো 28-এর 2 নাম্বারটা করলাম। সবাই তাহলে লিখো 28-এর 2 নাম্বার। 28-এর 2 নাম্বার সবাই লিখো, দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে 28-এর 2 নাম্বারে sin 7θ minus √3 cos 4θ, √3 cos 4θ সমান সমান দেওয়া আছে sin θ। সবাই লিখছো এই সমীকরণকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে এই সমীকরণটি তুমি এখন সমাধান করবা। তো এই সমীকরণটি সমাধান করতে গেলে ওই যে বলেছিলাম যে সূত্র মাথায় রাখতে হবে, তাহলে তোমার টেকনিক আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাঝে মাঝে অঙ্ক দেখে এমনিতে বোঝা যায় যে কি করতে হবে। যেমন এই মুহূর্তে কি কারো কিছু মনে হচ্ছে? দেখো তো, এই মুহূর্তে কারো কাছে কিছু? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে বলছো। আমি একটা কাজ করি, সাইন গুলাকে, হ্যাঁ তোমারটাও ঠিক আছে, বাকিরা যেটা বললো ওটা করলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমিও ওই তুমি যেটা বললো ওটাই করলাম। সেটা হচ্ছে যে সাইন গুলাকে এক পাশে নিয়ে আসলাম আর কসটাকে পাঠিয়ে দিলাম অন্য পাশে। সবাই দেখতে পাচ্ছ যে সাইন গুলাকে এক পাশে আনলাম আর কসটাকে পাঠিয়ে দিলাম অন্য পাশে। ওকে, মিথিলা সূত্র বলো। সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। এগুলো আজকেই মুখস্থ করবা, কেননা এই অধ্যায় আমরা আগাতেই পারবো না যদি ফার্স্ট পেপারের ওই সূত্রগুলো মুখস্থ না করি। না হলে এই অধ্যায় আগাতেই পারবো না আমরা।
তাহলে সবাই খেয়াল করেছো আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করেছি। এখন না বলতে পারলেও আজকে দেখে নিও সবাই যে অ্যাকচুয়ালি এটা কি ছিল। এটা ছিল সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ছিল, যা কিনা আমি আগের পেজেও একবার লিখে দিয়েছি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ডান দিকে যা ছিল তাই। সবাই তাহলে এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কেমন আসতে পারে দেখো। বাম দিকে 2 থাকলো, কস থাকলো, উপরে 8 থিটা বাই 2 একবারে লিখে দিলাম 4 থিটা, সাইন দেখো 7 থিটা মাইনাস থিটা নিশ্চয়ই 6 থিটা হয়, 6 থিটা বাই 2 একবারে হয় 3 থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি যে এটা যোগ করে ভাগ দিয়ে দিলাম, বিয়োগ করে ভাগ দিয়ে দিলাম। দেখো শেষ পর্যন্ত কিন্তু ওরা যেটা বলেছিল ওটাই করতে হচ্ছে, বুঝছো? কস 4 থিটা না। যাক, এরপর আমি লিখি একবার, কেননা অনেকে যে ভুলটা করে সেই ভুলটা কিভাবে করে সেটা দেখানোর জন্য লিখলাম। সবাই তাহলে লিখেছো যে আমরা এটা যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যা আসে লিখে ফেললাম, ডান দিকে যা ছিল তাই। এখন দেখো অনেকে যে ভুলটা করে উভয় পক্ষ থেকে এই cos 4 থিটা অনেকে কেটে দেয়। তোমাদেরকে মনে রাখতে হবে যে সমাধান অধ্যায়ে চলক কাটা যাবে না। সমাধান অধ্যায়, এই অধ্যায়টা কিন্তু সমাধান অধ্যায়। সমাধানে চলক কখনোই কাটা যাবে না। চলক কখনো কেউ কাটবা না। চলক কেউ কাটবে না। তাহলে সমাধানে চলক কেউ কাটবে না। কেননা চলক তুমি যদি কেটে দাও তাহলে কিন্তু তোমার আনসার, তুমি সবগুলো আনসার পাবা না। তো তুমি যদি সমাধান করতেছো, তো সমাধান মানেই তো থিটার মান। তাহলে তুমি যদি কস থিটাটা কেটেই দাও তাহলে তো একটা সমাধান কেটে গেল। এই জন্য সবাই মনে রাখবা, সমাধান অধ্যায়ে আমরা ধ্রুবক পদ কাটতে পারবো কিন্তু চলক কখনো কাটবো না। বরং না কেটে তাকে কি করব? বরং না কেটে তাকে বাম পাশে এনে কমন নিব। সুতরাং চলক আমরা কখনোই কাটবো না, বরং তাকে সম্মান দেখিয়ে বাম দিকে নিয়ে আসবো। বাম দিকে নিয়ে এসে তারপর কমন নিব। ব্যাস, এই মানটাকে বাম দিকে নিয়ে আসলাম। এবার ওই যে চলক কিন্তু কাটতেছিল, cos 4 থিটা কেটে যাচ্ছিল, ওই চলকটা আমরা কাটলাম না, না কেটে এখন তাকে কমন নিব। তাহলে এখন যদি আমরা তাকে কমন নিতে চাই তাহলে কেমন হয় দেখো। কমন নিলে মনে করো কমন নিব, তাহলে কমন নিলে দেখো cos 4 থিটা কমন নিলাম। cos 4 থিটা যদি আমি কমন নেই তাহলে কি থাকে? 2 sin 3 থিটা মাইনাস রুট 3। সবাই দেখতে পাচ্ছ cos 4 থিটা আমরা কমন নিলাম। cos 4 থিটা দুই জায়গা থেকেই কমন নিলাম। ওকে, নেক্সট। এবার তো সবাই জানো এটা যে যেহেতু দুইটা উৎপাদকের গুণফল শূন্য, অতএব বলতেই পারি হয় প্রথমটা শূন্য অথবা পরেরটা শূন্য। তো হয় প্রথমটা শূন্য অথবা পরেরটা শূন্য। হয় প্রথমটা শূন্য অথবা এই যে পরেরটা শূন্য। তাহলে বুঝতে পারলাম আমরা, হয় প্রথমটা শূন্য অথবা পরেরটা শূন্য। আচ্ছা, ভালো কথা। তাহলে হয় প্রথমটা অথবা পরেরটা শূন্য। এখন বাম দিকেরটা তো খুবই সহজ, আমি একটু পরে লিখে দিচ্ছি, ডান দিকেরটাকে শেষ করে আসি। ডান দিকেরটা 2 sin 3 থিটা সমান সমান রুট 3। 2 কে ডান দিকে পাঠায় দাও। 2 কে ডান দিকে পাঠালে কি হয়? রুট 3 বাই 2 হয়। 2 কে ডান দিকে পাঠিয়ে দিলাম। এই যে রুট 3 বাই 2 দেখতে পাচ্ছ, রুট 3 বাই 2 সাইন কত ডিগ্রির মান? 60 ডিগ্রি মানে পাই বাই 3। 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান রুট 3 বাই 2। এখন দেখো একসাথে আমি দুইটা জিনিস, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। লিখে নেওয়ার পর কই দেখি তো কারা কারা আছে। লামিয়া, ফারিন, মিথিলা, নাদিয়া এবং তাবাসসুম। আচ্ছা, এই নাদিয়া তুমি কি দেখো তো এটা কোন সূত্রের সাথে মিলে, বলতে পারবা? এটা কোন সূত্রের সাথে মিলে? পরের লাইনে কি লিখতে পারবো সূত্র অনুসারে? সূত্র দিয়ে পরের লাইনে কি লিখতে পারবো সূত্র দিয়ে?
নাদিয়া বলবে না, আচ্ছা ঠিক আছে, বলো, যে কেউ বলো। আচ্ছা দেখো, দেখো ওই যে 1 নাম্বারের 1-এর 3 নাম্বার সূত্রটা, 1-এর 3। খুঁজে পেয়েছো 1-এর 3? এই দেখো নাদিয়া, এই দেখো, 1-এর 3 বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে এটা, cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই/2, এই সূত্র। আর পরেরটা কোন সূত্র? পাশেরটা, পাশেরটা হচ্ছে এই সূত্র। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ওকে, যাক, সবাইকে দেখিয়ে দিলাম। বাম পাশেরটা এই সূত্র দিয়ে হবে, ডান পাশেরটা হবে এই সূত্র দিয়ে। সবাইকে দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, বুঝতে পারলে ভালো। তাহলে মিটিং হয়তো কেটে যাবে, মিটিং কেটে যাবে, আমি ম্যাথের বাকি অংশ করে ছবি পাঠিয়ে দিব। তাহলে দেখো বাম দিকেরটা, cos থিটা সমান 0, সূত্র ছিল থিটা সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই/2, এটা ছিল আমাদের সূত্র, এটা ছিল আমাদের সূত্র। নেক্সট, ডান দিকেটা দেখো, এই যে এটা সাইন থিটা, এটাকে ভাববো সাইন আলফা। সাইন থিটা সমান সাইন আলফা, সূত্র ছিল থিটা সমান সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। দেখো দুইটাই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, দুইটাই সূত্র। ওকে, দুইটাই সূত্র। প্রথমটা তো সেই, কি বলবো, প্রথমটা হচ্ছে যে 1-এর 3 নাম্বার সূত্র, 1-এর 3 নং সূত্র।